সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে। আজকে কথা বলতে চাচ্ছি জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের ক্ষেত্রে কি কি বাধা রয়েছে এবং কোন কোন বাজার বন্ধ হয়ে গেল সেই বিষয়টা আজকে আমরা একটু আলোচনা করতেই চাচ্ছি। ইতিমধ্যেই মালদ্বীপ কোনো ধরনের আমাদের দেশ থেকে সেই যে শ্রম বাজারটা বা শ্রমিক নেয়া সেটা বন্ধ করে দিয়েছে। মালয়েশিয়াও 31 মের পরে আর কোনোভাবেই সেই স্থানটা আমরা পাবো না। এরকম যখন পরিস্থিতিতে তখন শুধু ওমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এমন একটি তথ্য এসেছে। সার্বিকভাবে এই জনশক্তি রপ্তানিতে পেছনে যারা রয়েছেন নেপথ্যে থাকবার কথা বলছি, বিশেষ করে যারা আদম ব্যবসায়ী আমরা বলে থাকি বা যারা এই শ্রম বাজারের সাথে সংশ্লিষ্ট, তাদের মধ্যে অনেকের কারসাজি প্রমাণ পাওয়া গিয়েছে এবং তা নিয়ে গণমাধ্যমে এখন বেশ লেখালেখি চলছে। সেই জায়গাটায় তাদের কারণেই কি আমরা এই বাজারগুলো হারাচ্ছি কিনা, নতুন বাজার খোঁজার ক্ষেত্রে আমরা কতটা কাজ করছি, এই আলোচনাগুলো করতে চাই। এই জন্যে আমরা আজকে যে শিরোনামটা রেখেছি সেটা হচ্ছে জনশক্তি রপ্তানিতে অশনি সংকেত। যাদেরকে পেয়েছি তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন, ডান দিক থেকে যদি আমি পরিচয় করিয়ে দিই, আলী হায়দার চৌধুরী, মহাসচিব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রা। মাঝে রয়েছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ, এবং সর্বডানে রয়েছেন আসিফ মুনির, অভিবাসন বিশেষজ্ঞ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলী হায়দার চৌধুরী, নিঃসন্দেহে আপনি শুরু করবেন যে সত্যিকার অর্থে জনশক্তি এই যে রপ্তানিতে অশনি সংকেত আমরা আজকে শিরোনামটা রাখলাম, এই রাখাটা কতটা এই সময়ের পরিপ্রেক্ষিতে যৌক্তিক হলো? ধন্যবাদ 21 টেলিভিশনের সকল কলাকুশলী এবং শ্রোতা দর্শকদের। আমি প্রথমে একটু মৃদু আপত্তি জানাচ্ছি। আমরা এই সেক্টরে যারা কাজ করছি, আমরা অভিবাসন খাত নিয়ে কাজ করি, এটা একটা শিল্প। সুতরাং আদম ব্যবসায়ী যে শব্দটা আপনি উচ্চারণ করেছেন, সেখানে আমার যে একটা জোর আপত্তি দিয়ে আমি শুরু করছি। এটা আজকাল আর কোনো সাংবাদিকতায় কিংবা কোনো কেউ এই শব্দটা ব্যবহার করে না। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা যদি রাখে তাহলে এই সেক্টরে রেখে থাকে। আপনি যদি বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধির কথা বলেন, বাংলাদেশের ফরেন কারেন্সির যে মজবুত ভিত্তি বলেন, এই সেক্টরটাই তাদের কন্ট্রিবিউশনের পুরো মেজর পোর্শনটা। যখন 50 বিলিয়ন আমাদের রিজার্ভ ছিল, তার 26 বিলিয়ন ছিল আমাদের এই প্রবাসীদের পাঠানো, অর্থাৎ আমাদের পাঠানো প্রেরিত কর্মীদের জন্য। সুতরাং এখনও যতটুকু আপনি দেখছেন তার লায়ন পোর্শন হচ্ছে আমাদের কন্ট্রিবিউশনে। এছাড়াও আমরা এই যে আমাদের প্রতি বছর জব মার্কেটে যে 25 লক্ষ কর্মী ইন করে, তার মধ্যে আমরা গত বছর আমরা 13 লক্ষ লোক পাঠিয়েছি। গত 2 বছর আমরা প্রায় 25 লক্ষের উপরে আমরা 25 লক্ষেরও অধিক আমরা কর্মী প্রেরণ করেছি। এই যে এইগুলো, সুতরাং এই কন্ট্রিবিউশনগুলোর দিকে তাকিয়ে আমরা মনে করব যে আমাদের এই সেক্টরটাকে আপনারা ওই দৃষ্টিতেই দেখবেন। আর আপনি যে প্রশ্নটা আমি যদি আসি, সেটা হচ্ছে এখন যে আপনি বন্ধের যে একটা অশনি সংকেত পাচ্ছেন মার্কেটটা, মালয়েশিয়া বিশেষ করে আপনি প্রথম ধরেছেন মালদ্বীপ বন্ধ হয়ে গেছে। মালদ্বীপ সেদিনই খুলতে আবার এটা বন্ধ হয়ে গেল। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সেখানকার আলোচনা। তার আগে আমরা মালদ্বীপে গিয়েছিলাম ককাসের উদ্যোগে, তখন মালদ্বীপটা বন্ধ ছিল। সেখানে অথরিটির সাথে আমরা একটা সেমিনার করেছি এবং সেমিনার করার পরে সেখানকার গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে তখন একটা সিদ্ধান্ত নিয়েছিল মালদ্বীপ থেকে, বাংলাদেশ থেকে তারা কর্মী নেবে। যাই হোক, সেই প্রক্রিয়া বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক কারণে মালদ্বীপ এত বড় মার্কেট আমাদের জন্য নয়, খুব একটা বড় কোনো ডিমান্ড, আমাদের যে সাপ্লাই ক্যাপাসিটি খুব একটা বড় মার্কেট নয়, এটা নিয়ে আমরা শঙ্কিত নয়। আমাদের মধ্যে যে বড় মার্কেটটা সেটা হচ্ছে কি মালয়েশিয়া। মালয়েশিয়া যে বন্ধ হচ্ছে বললেন, এটা শুধু বাংলাদেশের জন্য বন্ধ হচ্ছে না। মালয়েশিয়াতে 14টা সোর্স কান্ট্রি আছে। এই 14টা সোর্স কান্ট্রি থেকে তারা ফরেন ওয়ার্কার তারা নেয়, অর্থাৎ এই 31 তারিখে সমস্ত ফরেন ওয়ার্কার সিস্টেমটাই তাদের ক্লোজ হচ্ছে। কিন্তু আমাদের যে 10 লক্ষ লোক নেবার কথা তারা বলেছিল, সেটা কি তারা নিয়েছে না তার আগেই আসলে বন্ধ করে দিচ্ছে? আমাদের দেশ থেকে চুক্তিতে 10 লক্ষ থাকলেও বিভিন্ন দেশ থেকে এই 14টা দেশ থেকে কর্মী নিয়েছে। আমাদের চুক্তি ইমপ্লিমেন্টেশন আমরা প্রায়, যখন চুক্তি হয়েছে তার অনেক বেশ 1 বছর পরে আমরা লোক পাঠানো শুরু করেছি বিভিন্ন কারণে, বিভিন্ন ইয়াতে। তো আমরা 5 লক্ষ লোক আমরা পাঠাতে পেরেছি, আমরা 14 লক্ষ লোক পাঠাতে পারিনি। প্রশ্ন হচ্ছে যে এই সিস্টেমটা মালয়েশিয়ান গভর্নমেন্ট এই চুক্তিটা বাতিল করেনি, ফরেন ওয়ার্কার সিস্টেমটা আপাতত স্থগিত করেছে। তারা আপাতত
প্রত্যেক দেশ থেকে কি পরিমাণ লোক আসছে সেটা তারা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে তারা কি সিস্টেমে আবার লোক নেবে, কোন কোন সেক্টরে লোক নেবে, তারা সেইগুলো নির্ধারণ করে আবার তার লোক নেবে মর্মে আমাদের সরকারকে অবহিত করেছে। এবং আমরা যারা এই সেক্টরে কাজ করি আমরাও অতটুকু জানি, এই জন্য এটা বন্ধ হয়ে যায়নি মার্কেটটা। বাজারে একটা রং মেসেজ আছে, আমি প্রায় মিডিয়াগুলোতে দেখি প্রত্যেকের কথা যে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে এই তথ্যগুলো আসলে কোথা থেকে আমার পায়? মনে হয় এই প্রশ্নটা যদি ইট ইজ নট ট্রু, এটা কোনো ভালো রাইট ইনফরমেশন নয়। ইনফরমেশন হচ্ছে টোটাল ফরেন ওয়ার্কার সিস্টেমটাই ওদেরকে 31 তারিখে এটা বন্ধ হয়ে যাচ্ছে। 21 তারিখের পরে ওরা কোন কোন দেশ থেকে লোক নেবে সেটা তারা ঠিক করবে, এবং কোন কোন সেক্টরে তারা লোক নেবে তারা ঠিক করে আবার তারা এটা শুরু করবে। তাদের বেশ কিছু এখন আমাদের যত ইনফরমেশন আছে, প্ল্যান্টেশনে তাদের লোক শর্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তাদের লোক শর্ট আছে, সার্ভিস সেক্টরেও তাদের লোক শর্ট আছে মর্মে তারা। তাহলে ওদের পলিসির কারণে বন্ধ হয়েছে, আমাদের দেশে কোনো ধরনের অসঙ্গতি আপনার কাছে সমস্ত দৃশ্যমান হচ্ছে না? নিঃসন্দেহে আপনার কাছে আসবো এবং সেই সাথে দুঃখ প্রকাশ করে রাখছি শব্দ চয়নে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, কিন্তু এইরকম খারাপ লাগা, এরকম একেবারে অপ্রত্যাশিত ঘটনা আমাদেরও মধ্যেও ঘটে, সাধারণ মানুষের মধ্যে এই প্রতিক্রিয়া দেখা দেয় যখন ওই জায়গাগুলোতেও এরকম কিছু শব্দ আসলে আমাদের প্রয়োগ করতে হয়। আসিফ মুনি, সেই জায়গাটা থেকে আসি, সিন্ডিকেটের যখন মানে কথাটা যখন ওঠে, আজকে যদি বলা যেতে পারে যে এখান থেকে ধারাবাহিকভাবে প্রথম আলো রিপোর্ট করছে, দৈনিক প্রথম আলো তারা রিপোর্ট করছে যে কাদের কাদের জন্য কি কি কারণ হচ্ছে। যদি একদমই ভুল তথ্য তারা দিয়ে থাকে, এখানে আলী হায়দার চৌধুরীদের মতো যারা রয়েছেন, আপনারা এই সমস্ত গণমাধ্যমের পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারেন, সে প্রক্রিয়া আপনাদের রয়েছে বা সেই সুযোগ রয়েছে, অধিকারও রয়েছে। কিন্তু আসিফ মুনির, আমি যেটা জানতে চাই যে তথ্যগুলো আসছে আপনিও সেগুলোকে সবগুলোই ভুল একদম ধরনের বা কোনো ধরনের সঠিক তথ্য নয় আপনি মনে করেন কিনা? না, এখানে ব্যাপার হলো যে কিছু জিনিসের তো ব্যাখ্যার একটা ব্যাপার থাকে, আরেকটা হচ্ছে যে যদি পুরোপুরি স্বচ্ছ প্রক্রিয়া হয় তখন সেটা যখন গণমাধ্যমে আসবে সকলের কাছে সেটা স্পষ্ট হবে। তো যখন সেখানে যে কোনো কারণই হতে পারে যে পুরো তথ্য আসছে না, তখন সেটা ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা করার বিভিন্ন রকম জায়গা তৈরি হতে পারে। এখন এখানে যদি বলি যে সিন্ডিকেটের কথা, এবং এটা গত কয়েক বছর ধরেই আমরা শুনছি বা বলছি, এখানে একটা যুক্তি আছে যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবাই যে তাদের সক্ষমতা আছে, যেই ধরনের ডিমান্ড বাইরে থাকে, সেটা মালয়েশিয়া হোক যে কোনো জায়গায়, সবার হয়তো সেটা না থাকতে পারে। সেই ক্ষেত্রে কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সির উপরে দায়িত্বটা বর্তাতে পারে, অথবা মনে হতে পারে যে তাদের সেই সক্ষমতাটা আছে। কিন্তু এখানে বিষয়টি নিয়ন্ত্রণ করছে কে, সেটি একটি ব্যাপার। গত 2-1 দিনের মধ্যেই আমাদের যে বিশেষ করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টদের অ্যাসোসিয়েশন আছে, ডিক্যাব, তাদের সাথে মালয়েশিয়ান দূতাবাসের একটা মিট গ্রিট এরকম একটা আলাপচারিতার মতো হয়েছিল। সেখানের রিপোর্ট এসছে গত 2-1 দিনের মধ্যে, যে সেখানে আমাদের এখানে যিনি দায়িত্বে আছেন মালয়েশিয়ান দূতাবাসের, তিনি বলছেন বা তাকে কোট করে সাংবাদিকরা বলেছেন যে মালয়েশিয়ায় যেটুকুই এখানে দুষ্টচক্র থাকুক অথবা যে অনিয়মগুলো আছে, সেগুলো বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তাদের পক্ষে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখন এটি তাকে উদ্ধৃতি দিয়ে বলেছে সাংবাদিকরা, বাংলাদেশের সাংবাদিকরা, কিন্তু আমাদের এখানে দূতাবাসের পক্ষ থেকে। কিন্তু সেখানে এটাও বলা হয়েছে যে তিনি বলছেন যে এটা যদি সমাধান করতে হয় দুই পক্ষের আলাপ আলোচনা দরকার, দুই সরকারের আলাপ আলোচনার মাধ্যমে এটা, তো এইটার একটা বিশ্বাসযোগ্যতা আছে ধরে নেওয়া যেতে পারে। এই কারণে যে এখানে কিছু কিছু চক্র হয়তো আছে, এবং এখানে ধরেন আমরা যখন রিক্রুটিং এজেন্সি বলছি বা রিক্রুটিং প্রসেসের মধ্যে অনেকগুলো ধাপে কিন্তু কাজগুলো হয়। রেজিস্টার্ড রিক্রুটিং এজেন্সির একটা ভূমিকা থাকে, কিন্তু এখানে আনরেজিস্টার্ড বা অনিয়ন্ত্রিতভাবে কিছু মধ্যস্বত্বভোগী বলতে পারি আমরা, সাব এজেন্ট বলতে পারি, সেটা মালয়েশিয়াতেও আছে, বাংলাদেশেও আছে, তারাও কিন্তু এখানে একটা বড় ভূমিকা রাখে। এবং যেটা আমি বলছি যে সবসময় সামনে আসে না স্বচ্ছতা, একটা অদৃশ্য শক্তি আছে যারা ক্ষমতাধর জায়গাগুলোর সাথে তাদের সম্পর্ক রয়েছে, দেশেও আছে, মালয়েশিয়াতেও আছে। এদের কথাই সম্ভবত ইঙ্গিত দিচ্ছেন, এটা আমার আমি যদি বলি গণমাধ্যমে 4 জন সংসদ সদস্যের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, তারা কোন আসন থেকে নির্বাচিত হয়েছেন, সংসদে এসেছেন, সেগুলোও বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তো আসলে মনে হয় না কোনো অস্বচ্ছতা কাজ করছে, একদম স্বচ্ছভাবেই তো তুলে ধরা হলো। না হলে তারা নিঃসন্দেহে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাদেরকে যদি এইভাবে অভিযুক্ত করা হতো। সেটা তারা ব্যাখ্যা দেবেন, যদি সেখানে নাম এসে থাকে তারা নিজেদেরটা তারা ব্যাখ্যা করবেন। এটা তবে মানে হ্যাঁ, এখানে অনেক কিছু আমরা জানি বা শুনি, কিন্তু যদি একেবারে প্রমাণ সাপেক্ষে তারা বলেন, এটা তাদের ব্যাখ্যা করার ব্যাপার, তারা পাল্টা জবাব দিতে পারেন যে তারা কতটা এই প্রক্রিয়াকে প্রভাবিত করছেন বা করছেন না।
সেখান থেকে আসলে গণমাধ্যমে এগুলো এসেছে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু শুনতে চাই, গণমাধ্যমের যে তথ্য এভাবে, আমি আসলে সত্যতা নিশ্চিত করবার জন্যই প্রশ্নটা রাখতে চাই যে কতটুকু সত্যতা রয়েছে যে মালয়েশিয়া 10 লক্ষ লোক এখান থেকে নেবার কথা ছিল, সেখানে মালয়েশিয়া নিল না, আমাদের এখানকার কিছু একদম অসাধু শব্দটাই ব্যবহার করা হয়েছে, সিন্ডিকেট শব্দটা ব্যবহার করা হয়েছে, যে তাদের কারণে এই প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হলো, নেপাল থেকে মাঝখানে লোক নিয়ে নিল। আপনি একটু সত্যতা নিশ্চিত করবেন। আমি তো নিশ্চিত কিভাবে করবো, আমি আলাপ করতে পারি। আপনি নিশ্চয়ই বিভিন্ন জায়গার তথ্য রাখেন, বিচার বিশ্লেষণ করেন। হিস্ট্রিক্যালি আমাদের দেশে তো এই ধরনের ঘটনা যে ঘটে নাই এমন না। আগেও মিডল ইস্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রেও এগুলা হয়েছে, মালয়েশিয়ার ক্ষেত্রেও হয়েছে, একবার দুবার না, একবার বন্ধ করছে আবার চালু করছে। এবং এগুলাতে এই যে নিউজগুলো যেভাবে আসে পত্রপত্রিকায়, সেই নিউজ আসার পরে মানুষের তো একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে, মনে করে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এই যে সিস্টেমটা, সেখানে আবার যদি নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু পরিচিত লোকজনের নাম যদি আসে, এবং তখন আপনার মানুষের সন্দেহ আরও ঘনীভূত হয় যদি কেউ ওইটা অন্যভাবে প্রচার করে। সেই ক্ষেত্রে আপনার কাউকে দোষ দেওয়া ঠিক হবে না, কারণ যে ভুলবশত অনেকে এটা হইতে পারে না জানার কারণে। তো সেটা আপনার ধরেন, এবং ইভেন মালয়েশিয়ার গভর্নমেন্টের যে দুধের দোয়া, এটাও কিন্তু ক্লিয়ার না, ওখানেও করাপশন আছে এবং আমাদের এখানেও আছে। উই ক্যানট ডিনাই, এটা আমরা ডিনাই করতে পারি না। তো সেই ক্ষেত্রে যেহেতু পত্রিকায় আসছে, এটা নিয়ে আমরা কোনটা নিয়ে বেশি কাজ করব? অন্য দেশে করাপশন থাকলে সেটা নিয়ে আমরা করতে পারবো না, আমাদেরটা আমরা আগে দেখব, তারপরে আমরা যদি ঠিক থাকি তাহলে আমরা বলতে পারি যে নো, আমরা এই ধরনের কাজ করি নাই, তখন আমরা উই ক্যান ডিনাই। সেটা কিন্তু আমরা কতটুকু সৎভাবে বলতে পারবো, সেই সাহস আমাদের আছে কিনা, সেটাও প্রমাণের অপেক্ষায় রইল। পত্রিকায় যেহেতু কোশ্চেনটা করছে, এখন তো যারা উত্তর দেওয়া, যাদের ব্যাপারে এইগুলা পয়েন্টগুলা আনা হয়েছে, তারা যদি প্রোটেস্ট না করে তাহলে ধরে নিতে হবে যে দে আর ডান ইট। আর যদি ওনারা বলে যে আমাদের কাছে তথ্য প্রমাণ অনেকগুলো আছে, আর্গুমেন্ট আছে, সেই আর্গুমেন্টের ভিত্তিতে এই জিনিসটা, এই আর্গুমেন্টটা ঠিক না, সেটা হতে পারে। কিন্তু আপনার এই বিষয়টা নিয়ে আমরা মানে এত ঝামেলার মধ্যে থাকা উচিত না জাতি হিসেবে। কারণ হলো আমাদের যে রেমিটেন্সটা যেটা আসে, এটা কিন্তু এই টাকাটা ফেরত যায় না, ফেরত যায় আপনার হুন্ডি আকারে আবার অন্য দেশে যাইতে পারে এই টাকাটাই। আবার যদি ফরেন কারেন্সিতে কনভার্ট করে, এটা যদি ডলারে কনভার্ট করে আপনি পাচার করেন, তাহলে আপনার অন্যরকম হতে পারে। কিন্তু এটা যদি এটা যায় না, এটা কোনো লোন না, এটা কোনো আপনার ইম্পোর্ট করা জিনিসের এগেনস্টে আমি নিচ্ছি না, এটা আমাদের লোকেরা টাকা এখানে পাঠাচ্ছে, এটা এখানে থাকে, থাকার পরে এটা আমাদের কিন্তু স্ট্রেংথটা, বাংলাদেশের স্ট্রেংথ কিন্তু ফরেন কারেন্সি রিজার্ভের ক্ষেত্রে এর বিরাট কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। আবার আপনার এইটা যদি না আসতো তাহলে কি হতো? তাহলে আমরা বিদেশি লোন আনতে হইতো আমাদের, সেটা কিন্তু আমাদের আনা লাগতেছে না। এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটাও একটি বড় আলাপ। আপনি যেটা বলছিলেন যে হুন্ডি আকারে যেতে পারে, আপনি যেতে পারে বলছেন, যেতে পারছে, এখন তো এটা বলা হচ্ছে, তো এটা তো আমরা অনেকে দাবি করে যে আপনার যে টোটাল যে রেমিটেন্সের টাকা আসে এই খাতে, এখন এইটা 47% লিগ্যাল ওয়েতে আসে, যেটা সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভে ঢুকে, আর বাকি 53% অন্য ইনফর্মাল ওয়েতে আসে। তাহলে উই আর লুজিং মানি, আমাদের যে ইকোনমিক স্ট্রেংথ আমরা লুজ করতেছি। এটা কিন্তু আমাদের শুধু এক সময় বাংলাদেশ কিন্তু আপনার এই যে বিদেশি এনজিওর মাধ্যমে লোন পাইতো, এগুলো কিন্তু 80s-এর দিকে সেই টাকাটা ফেরত যাইতো না। আমি কথাটা ক্লিয়ার করি, সেই টাকাটা ফেরত যাইতো না, কিন্তু আমাদের এখন এরপরে হলো রেমিটেন্স আসার পরে এটাও কিন্তু ফেরত যায় না। এখন কিন্তু ফেরত যাওয়ার একটা ট্রেন্ড দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এজেন্সিগুলা যারা কাজকর্মের সাথে, এই সমস্ত কাজের সাথে জড়িত, ওনাদের আরও সতর্ক হওয়া উচিত। তাহলে আমরা এই রিসোর্সটা আরও বেশি
ব্যবহার করতে পারবো। যদি ওই প্রসঙ্গে আজকে আমরা আলাপচারিতা চালাবো না, আপনি যেটা বললেন রেমিটেন্সের কথাটা বা হুন্ডির ব্যাপারটা আসছিল, সেটা নিয়ে আমরা ইন্ডিটোটার 21 রাতে কথা বলেছি এবং সেখানেও যে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে, খুব আশা জাগানীয় তথ্য আমাদের মেলেনি, তাহলে আমাদের রিজার্ভ আরও অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকতো এখন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে প্রথমে যে প্রশ্নটা আলী হায়দার চৌধুরীর কাছে আমি রেখেছিলাম যে অশনি সংকেত, আমরা যে আজকে শিরোনামটা করেছি বিভিন্ন যে তথ্য সেখান থেকে এই শিরোনামটা রেখেছি যে জনশক্তি রপ্তানিতে অশনি সংকেত কিনা, আপনি কি মনে করেন কোন ধরনের অশনি সংকেত? এটা যদি সত্য হয় তাহলে তো অশনি সংকেত, উই ক্যানট ডিনাই, উনি ডিনাই করবেন না, হলে অশনি সংকেত ডিনাই করবেন এখানে ওই যদি সত্য হয়। এটার আসলে একটা সরি আমি যদি একটু না জি আপনি বলুন, সাপ্লিমেন্ট করি আর কি। টোটাল মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়াটা আমরা এটার হিস্ট্রিটা জানি কিনা, প্রথম আমরা এই হিস্ট্রিটা নিয়ে আমরা আলোচনা করছি কিনা, ওটার স্টোরিটা আমরা করেছি কিনা। মালয়েশিয়া যাওয়ার এমইউ যখন স্বাক্ষর হয় তার আগেই আমাদের আগেই নেপাল এমইউতে স্বাক্ষর করেছে। আচ্ছা, সুতরাং সার্ভিস সেক্টর থেকে অনেক গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে নেপালের লোক আগে যাওয়া শুরু করেছে। যখন এই অবস্থা, তখন আমরা কিন্তু রাস্তায় আমরা আন্দোলন করছি যাতে এখানে কোনো কিছু এরকম সিন্ডিকেট এটা সেটা না হয়, এবং এখানে কোনো সিন্ডিকেট হয়নি। সিন্ডিকেট যেটা হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশ সরকার যখন এমইউ স্বাক্ষর করে, সেই এমইউতে একটা ক্লজ ছিল যে বাংলাদেশ গভর্নমেন্ট শুধু তাদের বৈধ রিক্রুটিং লাইসেন্স যতগুলো আছে সবগুলোর নাম আমাদের কাছে পাঠাবে, মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে পাঠাবে, মালয়েশিয়ান গভর্নমেন্ট ওখান থেকে পিক করবে যে কারা কারা তাদের দেশে লোক পাঠাবে। এবং সেইভাবে আমাদের প্রায় 1500 অধিক আমাদের মন্ত্রণালয় নাম, রিক্রুটিং এজেন্সির নাম মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। সেখান থেকে মালয়েশিয়ান অথরিটি এই 101টা না 101টা বাংলাদেশ বুয়েসেলও আছে, কিন্তু সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসেলও আছে এই গ্রুপে। 101টা রিক্রুটিং এজেন্সির নাম এখানে সিলেক্ট করছে যে তারা পাঠাবে, কোন বেসিসে করেছে সেটা তারা জানে, তাদের কাছে যেহেতু আমরা ছেড়ে দিয়েছি, এটা কোনো দেশের বেলা হয়নি। সুতরাং সেই বেসিসে লোক যাচ্ছে। এখন এই প্রক্রিয়াটা স্বচ্ছ কি স্বচ্ছ না, এটা দুই সরকারই এটার তথ্যটা দিতে পারবে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট এমইউর ইয়েতে অ্যাকর্ডিং টু এমইউ ওইভাবে লোক যাওয়া শুরু হয়েছে না। কিন্তু আপনি বললেন যে এরকম আমরা ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পর যেভাবে হলো সেই তালিকা যদি বলি, সেটার ব্যাপারে নিঃসন্দেহে আপনার একটি মন্তব্য আছে না? সেই তালিকাটা তো মালয়েশিয়ান গভর্নমেন্ট করেছেন, এবং সেই সম্পর্কে একটু আগে আমাদের ডক্টর জালাল একটা কমেন্ট করেছেন। সেটা ব্যাপারে অবহিত করেনি মালয়েশিয়া সরকার? কাকে? বাংলাদেশ গভর্নমেন্টকে অবহিত করেছে, ডেফিনেটলি করেছে। আপনাদের সাথে কোনো আলাপচারিতা হয়নি? না না না, বাংলাদেশ সরকারের না বাইরের সাথে। বাংলাদেশ সরকার আমরা তো প্রাইভেট সেক্টর, এটা তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এমইউ স্বাক্ষর। আমি সেটা জানতে চাচ্ছি না। আলী হায়দার চৌধুরী, বাংলাদেশ সরকার প্রাইভেট আপনার সেক্টর যতই হন না কেন, একটা কাজে তো সব সময় দেখা যায় যে আমরা বলি না সরকারি বেসরকারি সমন্বয় হয়, নানান ধরনের মিটিং হয়, আলাপচারিতা হয়, সেখান থেকে একটা ভালো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সেরকম কোনো আবার প্রস্তাবনা যায়, ধরেন আপনারা কোনো একটা প্রপোজাল দিলেন যেভাবে করলে ভালো হবে, আমাদের কাছ থেকে কোনো প্রস্তাবনা সরকার নেয়নি। আমাদের গোটা স্ট্যান্ডটা ছিল, আমাদের সেই আলোচনা, সেই বিভিন্ন সাংবাদিক সম্মেলন, বিভিন্ন ইয়েতে আমাদের আসিফ বনি সাহেবও আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, বাংলাদেশের সিভিল সোসাইটিও আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। সেই সময় আমরা যখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করি, তারপরেও বিদেশে কর্মী যাওয়ার স্বার্থে সেই সময় আমাদের কর্মী যাওয়া সংকুচিত হয়ে গেছিল। কর্মী যাওয়ার স্বার্থে সরকার যেভাবে হোক মালয়েশিয়ান সরকারের সাথে এমইউ স্বাক্ষর করেছে, আমাদের কর্মী যাওয়া এখন দরকার, যেহেতু অন্যান্য দেশ থেকে কর্মীরা চলে আসতেছে। তখন এই এমইউতে মালয়েশিয়ান অথরিটি ফোর্স করে এই ক্লজটা দিয়েছে। এই ক্লজটা যখন এখানে ইনকর্পোরেট হয়েছে, এবং ওই ক্লজটার সুযোগে মালয়েশিয়ান অথরিটি 1500 অধিক এই রিক্রুটিং লাইসেন্স থেকে 101টা রিক্রুটিং লাইসেন্সকে তারা সিলেক্ট করেছে। কৃষির বেসিসে সিলেক্ট করেছে, কোন ক্রাইটেরিয়াতে করেছে, ইট ইজ দেয়ার চয়েস, এটা দেয়ার চয়েস। এবং তাদের মাধ্যমে লোক যাচ্ছে। এমনকি এটা নিয়ে স্বচ্ছতা জবাবদিহিতা সে সময় লোক যখন যাওয়া শুরু হয়েছে, বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, আমাদের মন্ত্রী, আমার সেই সময়ের মন্ত্রী, দিদান মিনিস্টার, দিদান সেক্রেটারি, মন্ত্রণালয়ের সমস্ত মেশিনারিজ এয়ারপোর্টে গিয়ে তাদেরকে ফার্স্ট কয়েকটা ফ্লাইটে এয়ারপোর্টে গিয়ে তাদেরকে সিএফ করেছে, এবং তাদেরকে জিজ্ঞাসা করছে কত টাকা দিয়ে যাচ্ছ, কত কি দিয়ে যাচ্ছ, কোন তারা আসলে সিলেক্ট করেছে। সুতরাং এখন শেষ সময়ে, কালকে হচ্ছে লাস্ট ডে, আমরা আজকে আলোচনা করছি, কালকে হচ্ছে যেসব কর্মীরা যাবে, কালকে হচ্ছে লাস্ট ডেডলাইন। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, আবার এটাও আবার ক্লিয়ার করি, এই ডেডলাইনটা বাংলাদেশের জন্য নয়, টোটাল ফরেন ওয়ার্কার সিস্টেম
যতগুলো দেশের সাথে 14টা দেশের সাথে এমওইউ স্বাক্ষর করেছে, প্রত্যেকটা দেশের জন্য টোটাল ফরেন ওয়ার্কার সিস্টেমের জন্য কালকে ডেডলাইন, শুধু বাংলাদেশের জন্য নয়। এরপরে যদি লোক নেয়, সেটা কি বাংলাদেশ থেকে নেবে, না নেপাল থেকে নেবে, না ইন্দোনেশিয়া থেকে নেবে, এটা তারা চয়েস করবে। তার দেশের লোকের ডিমান্ড আছে, তার লোকের দেশে ডিমান্ড আছে, এবং সেই জায়গায় আসলে তারাই পছন্দ করবে। সেখানে আমরা কতটুকু কাজ করতে পারবো, ভূমিকা রাখতে পারবো, আমরা কতটুকু শেয়ার নিতে পারবো, সেটা হচ্ছে সামনের বিষয়। চক্রের সাথে চক্রের যোগসাজশ রয়েছে, এরকম একটি আলাপ আমি এরপরে করতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, এবং আজকে আমরা যে আলোচনাটা করছি যে জনশক্তি রপ্তানিতে সত্যিকার অর্থে কোনো ধরনের অশনি সংকেত আমরা পাচ্ছি কিনা, নাকি সামনের দিনগুলোতে আশা জাগা নিয়ে তথ্য মিলবে, আমরা সেই আলোচনা নিয়ে আবারও ফিরব একটু অল্প সময় বিরতির পরে। নিঃসন্দেহে সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা আলোচনা করছি জনশক্তি রপ্তানি নিয়ে, এবং সেই জায়গাটায় বাংলাদেশ আসলে কোন ধরনের তথ্য পাচ্ছে, বার্তা পাচ্ছে, এই আলাপটাই করতে চাচ্ছি। সত্যিকার অর্থে অশনি সংকেত মিলছে কিনা আমাদের এই যেগুলো এখন তথ্য রয়েছে গণমাধ্যমে, নাকি এখান থেকেও আসলে আরও অনেক ধরনের তথ্য রয়েছে যেখান থেকে এত শঙ্কা জাগবার মতো কোনো ঘটনা ঘটেনি। সেই আলাপচারিতাই আসছে। আসিফ মুনির, আপনার কাছে ফিরবো, এবং যেটা বলছিলাম যে সিন্ডিকেট নিয়ে তো কথা হলো, মানে এই যে চক্র, যেটাকে চক্র বলা হয়, সেই চক্র হচ্ছে বাংলাদেশে রয়েছে এবং মালয়েশিয়াও সেই চক্র রয়েছে। এই দুই চক্র নানানভাবে কাজ করছে, যেটা হয়তো একদম দুই দেশের সরকারের বাইরে গিয়ে এই চক্রগুলো কাজ করছে, নানান ধরনের টাকা পয়সার লেনদেন হচ্ছে। সেখানে একটু শুনতে চাই কোন ধরনের সংকেত রয়েছে। হ্যাঁ, যেটা আপনিও কিছুটা বলছিলেন বা আমরাও যেটা বলছিলাম যে প্রভাবশালী যারা আছেন, এবং সেটা মালয়েশিয়াতেও আছেন, যেটা আলিয়াদার ভাই বললেন যে ওরা কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা জানি না, ওই জায়গাটাই একটা বড় ব্যাপার আছে। এখন সেখানে শুধুমাত্র মালয়েশিয়ান কর্তৃপক্ষ না, আমরা যেটুকু বুঝি যে সেখানে কোনো প্রবাসী বাংলাদেশিরাও আছেন যারা অবস্থাপন্ন, এবং বিশেষ করে যারা মালয়েশিয়ান সরকারের উপরও প্রভাব বিস্তার করতে পারেন এরকম। বিশেষ করে এটা যেহেতু একটা ব্যবসায়িক জায়গা, এখানে অর্থ একটা বিশাল অর্থের একটা লেনদেনের ব্যাপার আছে, এবং যারা বিশেষ করে যেসব মানুষরা এখানে শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির কাজ নয়, তাদের অন্যান্য ব্যবসাও রয়েছে, যে কারণে তারা ধনবান, সেটা বাংলাদেশেও হতে পারে, মালয়েশিয়াতেও হতে পারে। তো ধনবান মানুষের কিন্তু এক ধরনের প্রভাব সে বিভিন্ন জায়গায় রাজনীতির উপরে, সিদ্ধান্ত গ্রহণের উপরে প্রভাব বিস্তার করতে পারে। তো এটা আমরা আগেও বিভিন্ন সময় শুনেছি বা দেখেছি মালয়েশিয়ার ক্ষেত্রে যে সেটা হয়েছে, এবং সেই জায়গাটায় যেটা খুব স্পষ্টভাবেই আলিয়াদার ভাই বললেন যে এমওইউ, এখন সেখানে প্রথমত কেন এমওইউ হবে? আপনি নেপালের উদাহরণ দিচ্ছেন। নেপাল এবং ভারত, আশেপাশে সব জায়গায় দুটো টার্ম আমরা ব্যবহার করি, একটা হচ্ছে বাইল্যাটারাল এগ্রিমেন্ট, অর্থাৎ দ্বিপাক্ষিক চুক্তি, আর এমওইউ মানে কি, এটা সমঝোতার স্মারক। তো এখানে যদি মানে বাধ্যতামূলক কিছুটা চাপ সৃষ্টি করা যায় যে যা লেখা আছে বাস্তবায়ন করতেই হবে, সেটা এই দ্বিপাক্ষিক চুক্তিতে সম্ভব। বাংলাদেশের কোনো দেশের সাথে এমওইউ ছাড়া কোনো কিছু নাই, এক। আর দ্বিতীয়ত, এখানে যে ক্লজটার কথা উনি বললেন সেটি কেন থাকবে, এবং সেই ক্ষেত্রে আলিয়াদার ভাই এখানে মানে ভদ্রতা করে হয়তো স্পষ্টভাবে বলছেন না। আমরা তো মনে করি যে এখানে একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে রিক্রুটিং এজেন্সিরা এবং তাদের যে অ্যাসোসিয়েশন আছে। এখানে পুরো প্রক্রিয়াটার মধ্যে কেন এই দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে এনাদের প্রতিনিধি থাকবে না? এবং আমরা যেটা দেখি যে কি হয়, ওখানে দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ আছে। মালয়েশিয়াতে বাইল্যাটারাল যেই ডিসকাশনগুলো হয় প্রস্তুতিমূলক অথবা প্রক্রিয়াটা মনিটরিং করার জন্য, কারা হয় এখান থেকে যারা যান, লেবার কর্মকর্তা বলা হয়, এনারা কিন্তু মানে সিজনভাবে মানে এখানে আসেন না, অর্থাৎ তারা খুব স্বল্পকালীন একটা ওরিয়েন্টেশনের পরে তাদেরকে পোস্টিং দেওয়া হয়। তারা ফরেন সার্ভিসের না, অর্থাৎ তারা কূটনীতির বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা থাকে না, অন্য ডিপার্টমেন্ট থেকে আসেন। এটা আমাদের যেই মানে যেই মন্ত্রণালয় থেকে নিয়োগটা হয় সেখানে আসেন, কয়েক বছরের জন্য তারা নিয়োগপ্রাপ্ত হন, 1 মাস 2 মাসের একটা ওরিয়েন্টেশন এখানে দেওয়া হয় তাদের, যেটা কিছুই না তাদের জন্য। তারা কিন্তু এই শ্রমবাজার সম্পর্কেই তাদের খুব একটা ধারণা নেই। তারা ওখানে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে নেগোসিয়েশনে বসছেন, অর্থাৎ তারা কিন্তু বলা চলে যে ওই যে আমরা বলি না যে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, ওরকম একটা ব্যাপার। তারা নিজেরা দক্ষ না নেগোসিয়েশন করার, তাকে আমি নেগোসিয়েশন টেবিলে বসাচ্ছি।
তো সেখানে অন্তত উচিত ছিল বা উচিত বিভিন্ন সময় শুধু মালয়েশিয়া না সর্বক্ষেত্রে সব যে দেশে। বাইরেদের একটা আলিহাদা involvement। চৌধুরী তো তখন বললেন যে সেটা তো নাই, আপনি যেটা হ্যাঁ। বলছিলেন তথ্য তেমন তাদেরকে জানানো আসলে কতটা হয়, যে কিসের সেই বিবেচনায় কারণে তালিকা যেটা হচ্ছে হওয়া। আগে সেই- কিন্তু আগে কিন্তু এই প্র্যাকটিসটা ছিল, কোনো এমইউ ড্রাফট করলে বাইরের কাছে পাঠানো হতো যে বাইরে দেখো এই যে তোমাদের কোনো অবজারভেশন আছে কিনা। কিন্তু লাস্ট ফিউ ইয়ার্স আমি যেটা বলতেছি যে এই প্র্যাকটিসটা টোটালি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। জি আসিফ আচ্ছা, মনির। যেটা আমার একটা প্রশ্ন, G2G একটা এগ্রিমেন্ট হলে দ্যাট ইজ এ লিগাল ডকুমেন্ট, কিন্তু আপনি যদি এমওইউ করেন এটা কিন্তু ইজ নট এ লিগাল ডকুমেন্ট। হ্যাঁ, এমওইউটা ইজ নট এ বাইন্ডিং। বাইন্ডিংস Binding লিগ্যাল করে। বাইন্ডিংস তো নাই। সেটাই তো অর্থাৎ আসিফ মনির এখানে- বলছিলেন যে সমঝোতা স্মারকগুলো তো আর ওরকম চুক্তির মতো না। না, সেইটাই জি। তো, সেটা তো আমরা করতে পারছি না কেন? দ্যাট ইজ দি কোশ্চেন। এখন আমাদের তো অন্যান্য দেশের সাথে সেই সমঝোতা স্মারকের উপরই নির্ভর করে তাহলে বসে থাকতে আমাদের হচ্ছে। আমলাতন্ত্র কি করতেছে? এটাই সেই জন্য আমি বলছি যে আমরা যদি বলি যে ওনারা মানে মালয়েশিয়া সিদ্ধান্ত নিচ্ছে, কেন নিবে, মানে সেই দায় দায়িত্ব সরকারকে কিছুটা নিতে হবে। অর্থাৎ এখন যদি যেমন ভবিষ্যতের কথাই যদি আমরা বলি যে ঠিক আছে ভবিষ্যতে আরও নিবে কি না নিবে, যেটা আলিদার ভাই বলছিলেন, তো সেইটা নিশ্চয়তা বা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সরকারের। এবং যদি না নেয় তাহলে কিন্তু শুধুমাত্র সিন্ডিকেটের কারণে হবে না, মালয়েশিয়ার সিদ্ধান্তের কারণে হবে না। আলিদার ভাই একটু আগে বলছিলেন বিভিন্ন সেক্টরের কথা। আমরা কিন্তু প্রথাগতভাবে একই ধরনের একেবারে খুবই স্বল্প শিক্ষিত স্বল্প প্রশিক্ষিত মানুষ যাচ্ছে। আমরা 5 লাখই বলি 10 লাখই বলি, এবং মালয়েশিয়াতে কিন্তু অনেক বাঙালি অলরেডি আছে সেখানে, যাদের সবার বৈধ কাগজপত্র কিন্তু নেই। কাজে এখানে এক ধরনের একটা ব্যাকলগও আছে। সবাইকে মালয়েশিয়া দিবে কিনা, আমি বলছি পুরো প্রক্রিয়াটার মধ্যে সব কিছুই মালয়েশিয়ার হাতে। নতুন নেবে কিনা, যারা আছে তাদেরকে তারা ফেরত পাঠাবে কিনা, ইউরোপ থেকে কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মালয়েশিয়া যে ভবিষ্যতে আবার করবে না সেটা চাপ দেবে না, যে এখানে যারা অতিরিক্ত আছে, যাদেরকে আমাদের এখন প্রয়োজন নেই, জি। হয় সেক্টরের কারণে বা তাদের অভিজ্ঞতার কারণে, তাদেরকে দেশে ফেরত নিয়ে যাও। তাহলে এই পুরো প্রক্রিয়াটার মধ্যেই আমাকে ঢেলে সাজানোর একটা ব্যাপার আছে। নতুনভাবে কর্মীদেরকে তৈরি করা, তাদের দক্ষতাগুলোর আরেকটু হায়ার স্ট্যান্ডার্ড করা, যাতে আমি নেপাল হোক, ভারত হোক বা অন্যান্য কোনো দেশের এর সাথে কম্পিট করতে পারি, বেতন যাতে ভালো মতো পায় এবং তারা বৈধভাবে সেখানে কাজ করতে এই পারে। আলাপটাও করতে চাই, যে জায়গাটায় রেমিটেন্সের কথা আমরা বলছিলাম, কিন্তু রেমিটেন্সও আসলে আমরা যেভাবে পাই, যত সংখ্যায় মানে যত মানুষের বিপরীতে আমরা যত টাকা পাই, অনেকে যেহেতু দক্ষতা বা সেই স্কিল ডেভেলপের কারণে অন্যান্য দেশের থেকে অনেক বেশি পাই, সেই আলাপটা করবো। কিন্তু আসিফ মনির একটু শুনতে চাই যে অসাধু যে চক্র, আপনার কাছে আমি প্রশ্নটা রেখেছিলাম বা শুনতে চেয়েছিলাম, চক্র ফি পায় 1.5 লাখ টাকা করে, এইটা আসলে সত্যতা কতটুকু রয়েছে? আমার একটা প্রশ্ন, এই পেপারে দেখলাম 5,40,000 টাকা ওরা দিতে হয়, আবার অ্যাকচুয়াল হলো যে এর থেকে অনেক কম দেখলাম পত্রিকার চেয়ে। হ্যাঁ, মানে এখানে যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা যেটা মানে ভেতরে কাজ করতে গেলে জানি যে এখানে একজন ব্যক্তি বা একটা কোনো ইনস্টিটিউশন বা এজেন্সি সেই পুরো টাকাটার ভাগিদার হয় না। আর যদি আমি বলি যে এখানে মানে অস্বচ্ছতা আছে, কারণ এটা যখন একজন ব্যক্তি টাকাটা দিচ্ছেন সেটা তো কোনো প্রমাণ রেখে দিচ্ছেন না, বা অনেক সময় তাকে শিখিয়েও দেওয়া হয় যে সে ওই কম পরিমাণটা বলবে, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যেটা স্বীকৃত সেই পরিমাণটা বলবে টাকার। তো সেটা কেন? কারণ ওই ব্যক্তির এক ধরনের একটা মনে হয় যে একটা মরিয়া ভাব থাকে যে আমি এটা যদি না বলি তাহলে আমার হয়তো যাওয়া হবে না, অথবা আমাকে কোনো না কোনোভাবে একটা বিরূপ একটা জায়গা তৈরি হবে। তো সে তো যেতে চায়, তো সে মনে করছে যে আমি অন্তত আমাকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে সেটা বললে আমি যেতে পারবো। আর এই যে 5 লাখ হোক 6 লাখ হোক যে টাকাটা হচ্ছে, এটা কিন্তু বিভিন্ন হাতে এটার বিতরণটা হয়। সেটা একেবারে গ্রাম পর্যায় থেকে শুরু করে মালয়েশিয়াতে যে এজেন্ট আছে সেই জায়গায় হয়। এবং এখানে আমরা ধরে নিতে পারি যে কর্তৃপক্ষের মধ্যেও যারা কর্তৃপক্ষ এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করেন তারাও এটার ভাগ বাটোয়ারার অংশ পান। এমনকি এই যারা নির্ধারণ করছেন, যারা এই অ্যামাউন্টটা নির্ধারণ করে দিচ্ছেন যে আসলে সরকারিভাবে এই হচ্ছে টাকা, তারাও কিন্তু জানেন বেশি টাকা দিয়ে যেতে হচ্ছে একজন ব্যক্তিকে। ওই এই একজন ব্যক্তি ধরে ধরে আমরা 5 লাখ মানুষের থেকে যদি আসলে কাগজে থাকে 1 লাখ, আরও 4 লাখ, এই 4 লাখ ইন্টু 5 লাখ দিয়ে কত টাকা হয় আপনি চিন্তা করেন। তো এটা তো একজনের হাতে যাচ্ছে না, এবং সেখানে এটা বেনিফিশিয়ারি অনেকে আছে যেটার কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি নাই, জবাবদিহিতা নাই, কারণ কোথাও কাগজপত্রে এই টাকাগুলো দেখা যাবে না। তো সেই কারণেই আমরা এই যে হুন্ডির কথা বলছি বা হাতে হাতে হচ্ছে, এই টাকাগুলো তো অনেক সময় ক্যাশ ট্রান্সফার হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে, হাতে হাতে হচ্ছে অথবা হুন্ডির মাধ্যমে হচ্ছে। মালয়েশিয়ায় যে এজেন্ট টাকা পাবে, আপনি কি মনে করেন যে সেটা ব্যাংকিং চ্যানেলে যাবে? এই যে অবৈধ যে টাকার অঙ্কটা সেটা তো যাচ্ছে না, সেটা অন্য কোনোভাবে যাচ্ছে। তো সেইটা এই লেনদেনগুলো চলছে, এবং সেটার মধ্যে মালয়েশিয়ার একটা অসাধু চক্র অবশ্যই সেখানে জড়িত আছে। এটা এক হাতে তো তালি বাজে না,
দুই হাতেই বাজছে এবং সেখানে ভুক্তভোগী হচ্ছে গণমাধ্যমের তথ্য তাই বলছে যে মানুষের একটি চক্র রয়েছে এবং ওই চক্র আর এই চক্র, দুই চক্র মিলিয়ে কাজ করছে। এবং আমি একটু জাস্ট আবারও বলি, এরা কিন্তু প্রভাবশালী, যেই জন্য আমরা আলাপ করছি, কখনো নাম উল্লেখ হচ্ছে বা হচ্ছে না, কিন্তু এরা এমন একটা জায়গায় বসে আছেন যে কোনো সরকারের জায়গা থেকে ধরতে পারছে না, যেটা আমি একটু আগে আমাদের এখানে যে দূতাবাসের দায়িত্বে আছেন তিনি যেটা বলেছেন, কেউ ধরতে পারছে না, তাদেরকে জানে কিন্তু ধরা সম্ভব হচ্ছে না। এবং সত্যিকার অর্থে আমি যে 4 জন সংসদ সদস্যের কথা বললাম, তারা যদি একদম এটা পরবর্তীতে প্রমাণিত হয় যে অভিযোগটা উঠেছে, প্রমাণিত হলে কোন ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে, সেখান থেকে আমরা কি বার্তা পাবো, বা এরকম যারা অসাধু চক্রের সাথে জড়িত আছে তারা কি বার্তা পাবে, সেটা আসলে সামনের দিনগুলোই বলে দিবে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনি এই জায়গাটা যদি আমি আমাদের দেশের যারা বাইরে কাজ করতে যাচ্ছেন, বা আমরা রেমিটেন্স যেখানে পাবো, অন্যান্য দেশের তুলনায় আমাদের রেমিটেন্সের পরিমাণ অনেক কম, কারণ সবারই একই কথা যে আমরা দক্ষতার উন্নয়ন ঘটাতে পারিনি, সেই কাজ আসলে কতটুকু হয়? এটা তো এক নম্বর হলো যে আমরা স্কিল ওয়ার্কার তৈরি করতে পারি নাই। যেটা আমরা এখন করতেছি, এটা যারা এই মার্কেটে আছে আমরা তো এটা জানি না। এখানে আপনার স্কিল লোক পাওয়াটা তাদের জন্য বিরাট ডিফিকাল্টি। বোয়েসেল যেটা করছে, ইট ইজ নট ফাংশনাল। এটা গভর্নমেন্টের কোম্পানি, বাট ইট ইজ নট ফাংশনাল। এটা কোনো আউটপুট নাই। তো সেই ক্ষেত্রে যারা গভর্নমেন্টের বাইরে এই কাজটার সাথে জড়িত, ওনাদের সেই স্ট্রেংথও নাই যে এদেরকে একটা স্কিল তৈরি করে, স্কিল মানে ট্রেনিং সেন্টারে করে একটা ধরুন 1 বছর 1.5 বছরের একটা ট্রেনিং দিলে অনেক ছেলে মেয়ে, কিন্তু আমাদের এখানকার ছেলে মেয়েদের আপনার এদের মেধা আছে, এই বয়সে তো মেধা থাকার কথা, তারা ট্রেনিং দিলে সে রিসিভ করতে পারবে, কিন্তু উই কুড নট ডু দ্যাট অ্যাজ এ জাতি এবং গভর্নমেন্ট হিসাবে আমরা কিন্তু এটা সাকসেসফুলি করতে পারি নাই। সেটা যদি আমরা করতাম, সেটা কেন পারিনি? আমরা কি তাগিদে অনুভব করিনি? ল্যাঙ্গুয়েজ প্রবলেমের কথাও না, এটা ওই যে বললো যে এমন লোকেরা এই ব্যবসার সাথে ইনফ্লুয়েন্সিয়াল এমন লোক আছে আনটাচেবল, এরা কিন্তু মানে ধরা ছোঁয়ার বাইরে, যে কারণে তাদের মনে হয় না এটা, কিন্তু আপনার ওরাই হয়তো ওইখানে মালয়েশিয়াতে যেরকম এরকম ধরা ছোঁয়ার বাইরের লোক আছে, আমাদের এখানেও আছে এবং এরা আপনার ওই মূল সমস্যাকে হিট করতে দেয় না, দিচ্ছে না। এটাই হলো তো কথা। এটা যদি হয়, এই লোক যখন একটা ট্রেনিং স্কিল নিয়ে যদি গেল, ওই দেশে 10 বছর চাকরি করলে দেশে এসে আবার সেই আমাদের জন্য এই যে পদ্মা সেতুতে কাজ করতে পারে, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে, হাউজিংয়ে আমাদের যে হাউজিং ইন্ডাস্ট্রি আছে, হাউজিং ইন্ডাস্ট্রিতে যে বিল্ডার, এখানে কিন্তু তারা ওইখানে তো মালয়েশিয়াতে ওই কাজই করতেছে, এরা এসে এখানে আরও মোর স্কিল জব করতে পারে। সেটা কিন্তু আমরা সেই সুযোগটা তৈরি করি নাই বলেই আমাদের এইটা এখন ধরেন একটা সিন্ডিকেট এট দি এন্ড অফ দ্য ডে। মানে তারা কিভাবে লাভবান হচ্ছে আরেকটু যদি খোলাসাভাবে বলতেন। কারা? যারা এইরকম আমাদের যে যেটাকে বলে যে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করতে চাচ্ছেন না, কেন চাচ্ছেন না? এটা আপনার এটা হলো কি, তাদের তো বিজনেস ইন্টারেস্ট, সেখানে তারা চাবে না যে এখানে এইভাবে স্কিল ডেভেলপ করুক, এইভাবে এরা অশিক্ষিত থাকুক। এদেরকে আপনি যদি পাঠিয়ে দেন, তাহলে আপনার তারা এই যে 1,40,000 টাকার জায়গায় 5 লাখ টাকা দেওয়া যাবে, তখন শিক্ষিত হলে তো সে দিবে না। এবং ওই ওয়ান্স হি বিকামস স্কিল, তাই কি শিক্ষিত হলেই দিবে না বা ও দক্ষ হলেই দিবে না? কারণ একটা সময় দিবে না, যাওয়ার যে তাগিদটা অনুভব করে, তাগিদ আছে কারণ এ যেরকম অসহায়, ও অত অসহায় না যে স্কিল ডেভেলপ করবে। আচ্ছা, স্কিল তার কনফিডেন্স তার উপরে থাকবে, তো সে একটু অদক্ষ থাকুক, এটাই একটা বড় ধরনের লাভ তারা খুঁজে পায়। আলী হায়দার চৌধুরী, এই জায়গাটায় আপনি কি বলবেন? শিওর, আমি ডাক্তার জালালের সাথে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। আসলে ইন্ডাস্ট্রিটা এখন সে পর্যায়ে নাই। আপনি জেনে থাকবেন, আসিফ মনির সাহেব জানে, আমাদের প্রাইভেট সেক্টরে অনেকগুলো এখন কিন্তু ট্রেনিং সেন্টার, এত বিশাল ট্রেনিং সেন্টার আমরা তৈরি করেছি, আমার নিজেরও আছে। আমরা ওখানে আমাদের এই ট্রেনিং সেন্টারে আমরা খুব টেকনিক্যাল লোকদেরকে ট্রেনিং দিয়েছি। 5G 6G অনেক প্রাইভেট সেক্টর এটা ডেভেলপ করে গেছে। আর আপনি রিমিটেন্সের কথা যেটা বলেছেন, দেখেন আমাদের এটা একটা আমার মনে হয় প্রত্যেকের একটা ধারণার কোথাও গ্যাপ থাকতে পারে। সেটা হচ্ছে যে আমি দক্ষ লোক পাঠাচ্ছি না বলে রিমিটেন্সটা যে পরিমাণ লোক যাচ্ছে সে পরিমাণ রিমিটেন্স আসতেছে না। আমরা এই অদক্ষ লোক পাঠিয়ে আমি কোভিডের সময় এবং আমি $26 বিলিয়ন আমরা কিন্তু আমাদের রেমিটেন্সে সংযুক্ত হয়েছে। এবং এর থেকে কম দেশের তুলনামূলক আলোচনায় আমি বলছি আপনাকে,
এর চেয়ে অর্ধেক লোক তখন আমাদের দেশের বাইরে ছিল। এখন তো আমি 13 লক্ষ পাঠাচ্ছি, 12 লক্ষ পাঠাচ্ছি, তখন আমি 6 লক্ষ 7 লক্ষ পাঠাতাম। এবং সৌদি আরব ছিল সবচেয়ে হাইস্ট রেমিটেন্স একটা সোর্স। তো এখন আমি সেই সময় যদি 26 বিলিয়ন কন্ট্রিবিউট করতে পারি, এখন কেন করতে পারছি না? লোক তো তারাই রয়ে গেছে, বরং আরও এখন অনেক দক্ষ লোক যাচ্ছে। আমাদের এই ইনফরমেশনটা ঠিক নয়, আমরা মনে একটু আমরা সবাই একটু জানা দরকার। আমাদের দেশ থেকে এখন বেশ কিছু দক্ষ লোক আমরা ইউরোপও পাঠাচ্ছি, আমাদের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে পাঠাচ্ছি, কোরিয়াতে, আমরা পোল্যান্ডে পাঠাচ্ছি দক্ষ শ্রমশক্তি। সুতরাং আমরা যে পাঠাচ্ছি না তা নয়, আমাদের এখন আমরা যদি এখন খুঁজি বাংলাদেশে এই মানে ক্যাটাগরিতে, আমরা কিন্তু চার্জ করলে আমরা লোক পেয়ে যাব যদি আমাদের ডিমান্ড থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে দক্ষ জনশক্তির বিকল্প দক্ষ জনশক্তি, এটা আমাদের ডোমেস্টিক মার্কেটে হোক আর ইন্টারন্যাশনাল মার্কেটে হোক, দক্ষতার কোনো বিকল্প নাই, এটাতে আমার দ্বিমত করার কোনো সুযোগ নাই। এখন সরকারও কিন্তু দক্ষতা উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ দিয়েছে, প্রত্যেক জেলা এবং অনেক উপজেলায় আপনি টেকনিক্যাল সেন্টারগুলো ডেভেলপ করেছে, সেখানে ট্রেনিং দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সেই ট্রেনিংটা কি পর্যাপ্ত কিনা, আপ টু দ্য লেভেল কিনা, সেটা আমাদের আলোচনার দাবি রাখে। আলোচনার শেষের দিকে চলে এসেছি, সেখানে আপনার এটা বলবার সুযোগ আপনি বললেন যে নেই, কিন্তু প্রশ্ন করবার একটা সুযোগ আমার তৈরি হয়েছে, সেটা হচ্ছে তাহলে বিভিন্ন সেক্টরে আমরা যখন একদম গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এখন আমরা বিদেশি কর্মী, উল্টা তারা আমাদেরকে যাদেরকে পাঠাচ্ছে আমাদের দেশের সন্তান যারা রেমিটেন্স পাঠাচ্ছে, আবার আমরা বিদেশ থেকে কর্মী নিয়ে আসছি নানান সেক্টরে, এবং তাদেরকে আমরা যখন পে করি তখন আমার সেই রেমিটেন্স এটার তুলনায় অনেক বেশি চলে যাচ্ছে দেশের বাইরে, আমার ডলারে এক ধরনের চাপ পড়ছে। তাহলে যদি দক্ষ লোক থাকে দেশের লোককে কেন ব্যবহার করছি না? কথাটা তো হচ্ছে আমরা কাদেরকে ট্রেনিং দিয়ে থাকি, আমরা লোকাল ডোমেস্টিক মার্কেটটাকে টার্গেট করে ট্রেনিং দিচ্ছি, আমরা নিড বেস ট্রেনিং দিচ্ছি, আমার চাহিদার উপরে নির্ভর করে আমি আমার লোক তৈরি করছি, সাপ্লাই লাইনটা আমরা তৈরি করছি। আমি আমার লোকাল ডোমেস্টিক মার্কেটের জন্য গভর্নমেন্টের বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, আপনার এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন আর আভ্যন্তরীণ বাজারের চাহিদা কেন্দ্র করে। কিন্তু আমরা যারা কাজ করি আমরা কিন্তু আমাদের ডিমান্ডকে টার্গেট করে বাইরের জন্য ট্রেনিং দিচ্ছে, সেটা আমি বুঝলাম, কিন্তু আমি বললাম যে বাংলাদেশে যদি সেই দক্ষ লোকই থাকবে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আমি আসিফ মুনির আর ডক্টর জামালউদ্দিন আহমেদকে শেষ করব। সেক্ষেত্রে কি মনে হয়, আমার রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের দেশের সন্তানরা, কষ্ট করে তারা পাঠাচ্ছে, তার থেকে বেশি যদি আমি দেশের বিদেশি নাগরিককে দিয়ে দিই, আমি এই জায়গাটা একটু প্রশ্নটা রাখতে চাচ্ছি, লাভটা কোথায় হচ্ছে? সংক্ষেপে যেটা বলা যায় সেটা হচ্ছে আমরা যখন বলছি যে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, উন্নতির জায়গায় যাচ্ছে বাংলাদেশ, আমাদের ওভারঅল মানে আমাদের যে তরুণ সমাজ তাদেরকে তৈরি করার জন্য একেবারে আধুনিক মনস্ক প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে, সেটা আমার দেশের মার্কেটের জন্যই হোক বাইরের মার্কেটের জন্য হোক। এবং যেটা আলিয়াদার ভাই বলছেন যে আমরা বাইরের সাপ্লাইয়ের কথা চিন্তা করছি, আমাদের ধারণা যে তারা যে প্রশিক্ষণটা তারা এখানে পাবে, যদি উন্নত মানের প্রশিক্ষণ হয়, সবাই যদি যেতে নাও পারে, যেমন যে মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, একজন দক্ষ মানুষ সে বাইরে যেতে পারলো না, সে কিন্তু লোকাল মার্কেটেও কাজ করতে পারবে। এবং আমরা জানি যে অনেক এনজিওরা যখন কাজ করে মাঠ পর্যায়ে, তারা কিন্তু এই চিন্তাটা তাদের মাথায় দেয় যে তুমি যদি বাইরে যেতে নাও পারো, একেবারে হতাশ হওয়ার কিছু নাই, তোমার দক্ষতা দিয়ে তুমি লোকাল মার্কেটেই কাজ করতে পারবে। তো এইটা মানসিকতা একটা পরিবর্তনের দরকার। কিন্তু যেটা আমরা জোর দিব সেটা হচ্ছে যে ট্রেনিং সেন্টার থাকুক আর যাই থাকুক, সেগুলোর মানগুলো উন্নত করতে হবে। এইটুকু আমরা নিশ্চিত বলতে পারি যে এখন যুগোপযোগী মানের প্রশিক্ষণ অতটা হয়নি, খুব কম আছে, সেটা আমরা বাইরের মার্কেটের জন্যই বলি আর লোকাল মার্কেটের জন্যই বলি, সেটাকে বাড়াতে হবে। মানে আমার জনসংখ্যা যা, তরুণ সমাজের যে জনসংখ্যা, সেই তুলনায় ভালো প্রশিক্ষণের ব্যবস্থা ততটা নাই। স্মার্ট বাংলাদেশ করতে হলে তো সেই স্মার্ট কর্মী আমাদের বানাতেই হবে, কারণ স্মার্ট নাগরিকের কথা আমরা বলছি। ডক্টর জামালউদ্দিন আহমেদ, যদিও একদম শেষের দিকে আরও অনেকগুলো বিষয় থেকে গেল, আলাপচারিতে আজকে নিয়ে আসতে পারলাম না, তারপর নতুন বাজার ধরবার ক্ষেত্রে সত্যিকার অর্থে কোন কোন দেশে আমরা এই কাজটা কতটা আপনার দৃশ্যমান কতটা হয়, যদি এই জায়গাটা আলিহাদুর চৌধুরীকে শুনতে পারলেও ভালো হতো, কিন্তু সময় নেই, ওনারা আরো ভালো জানেন, জি ওনাকে লাস্টে একটা হাতে সময় নেই, যে আপনি ছোট করে বলেন। এটা রেমিটেন্সের যে করিডোরগুলো যেখানে যেখানে আমাদের লোকজন যাচ্ছে, ধরেন আপনার আফ্রিকা মহাদেশে আপনি যদি দেখেন অনেক লোক কিন্তু ইললিগালি ওখানে কাজ করতেছে, আমাদের দেশি লোক। আমার নিজের থানায় কমপক্ষে 5,000 লোক সাউথ আফ্রিকাতে কাজ করে, ওখানে কিন্তু আপনার কোন রকমের টাকা পাঠাইবে যে সেই সুযোগ অন্য দেশে যাইয়া টাকা পাঠায়। এই যে সুযোগটা, এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হলো, এরা যেখানে আপনার আমাদের যে সমস্ত লোকেশনে আমাদের ব্যাংকিং সিস্টেমটা নাই, সেখানে আমাদের নগদ বিকাশ
এদের অফিস স্থাপন করার জন্য তাদেরকে পারমিশন দেওয়া উচিত। দে শুড সেন্ড ইট অফিসিয়াল চ্যানেলে, সেন্ট্রাল ব্যাংকে টাকাটা পাঠাবে এবং রিজার্ভে ঢুকবে, সেখান থেকে বাংলা টাকা তাদেরকে দিয়ে দিবে ব্যাংকের অর্থাৎ মধ্যে। কাজটাকে তাদের জন্য আরো এটা সহজ এটা করতে কিন্তু হবে। আমাদের এটা একটা বিরাট একটা সুযোগ আছে, সেই সুযোগটা আমরা এখনো কিন্তু এক্সপ্লোর করি। ম্যান পাওয়ার মিনিস্ট্রি কি করে আমি জানি না। এরা যদি আপনার এই সমস্ত দেশে তাদের একটা অফিস বা যে কোনোভাবে একটা যোগাযোগ করুক, এমবাসি যেখানে আছে সেখানে তো তাদের যে লেবার অ্যাটাচি আছে আমাদের এমবাসির, সেই লোক তো আপনার কিন্তু এই প্রপোজাল আপনারা দিয়েই যাচ্ছেন, না কিন্তু আমাদের দিয়ে যাইতেছে প্রত্যেকদিন আমরা বলি। জি, কিন্তু এবং শুনে কে? আমাদের যখন আমরা এসএমই নিয়ে বসি যে তারা দেশের বাইরে তাদের প্রোডাক্টগুলো সেল করবে, কিভাবে টাকা নিবে, সেই সমস্ত জায়গাগুলো, এই ব্যাংকিং যে ব্যাপারগুলো বা এরকম যে এজেন্ট ব্যাংকিং, এই নিয়েও অনেক আসলে আলাপচারিতা রয়েছে। কিন্তু আমার আজকে আর আলাপ করবার সুযোগ নেই। আলী হায়দার চৌধুরী, আপনি এই জায়গাটা যদি একটু যুক্ত করতেন বাজারের ক্ষেত্রে। আমার মনে হয় ডক্টর জালাল ঠিকই বলেছেন। এটা নিয়েও আমরা বেশ টক শোতে বেশ আলোচনা করেছি আমাদের রেভিডেন্স বাড়ানোর জন্য। আমাদের ব্যাংকিং, এটা কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিন্তু কাজ নয়, এটা হচ্ছে কি ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক, এইসব জিনিস ওনারাই চিন্তা করতে হবে যে যেসব দেশে আমাদের প্রচুর লোক আছে, আমাদের কর্মীরা আছে, সেখানে আমাদের সেবাগুলো অ্যাপসের মাধ্যমে একটা লোক ঘরে বসে সে কিভাবে তার এই ঘরে টাকাটা পাঠাতে পারবে। কারণ তাকে টাকাটা পাঠাতে হলে ব্যাংক একদিন ছুটি নিয়ে তাকে ব্যাংকে যেতে হয়। এছাড়াও আনডকুমেন্টেড ওয়ার্কাররা কখনো ফর্মাল চ্যানেলে টাকা পাঠাতে পারে না, কারণ সে যখন ব্যাংকে যাবে তখন তার ডকুমেন্ট চাইবে। আপনি মালদ্বীপে 60% আনডকুমেন্টেড কর্মী ওখানে রয়েছে, সৌদি আরবে আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে আনডকুমেন্টেড লোকের পরিমাণ অনেক বেশি। তারা কিন্তু ফর্মাল চ্যানেলের লোক পাঠাতে পারে না, তখন তারা কি হয়, ইনফর্মাল চ্যানেলে আশ্রয় নেয়। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে আমাদের অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক কিংবা ব্যাংকিং সেক্টরে যারা এইসব ফরেন কারেন্সি নিয়ে কাজ করেন, এক্স্যাক্টলি, তারা ওই এমন কোনো অ্যাপস তৈরি করুক যারা এই যে তারা ঘরে বসে, কর্মীরা তাদের ঘরে বসে এখানকার ঘরে, এবং এই প্রশ্নগুলো আসলে থেকেই যায় যে কেন এই ধরনের অসহযোগিতা, কেন সহযোগিতা করা হয় না। ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এই একই আলোচনা আসে, যারা আউটসোর্সিং এ কাজ করছে। নানান ইস্যুতে আসলে বলতেই হচ্ছে যে একদম রাষ্ট্র যেন সর্বোচ্চ সহযোগিতা করে। আজকে আলোচনা শেষ করছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলী হায়দার চৌধুরী আপনাকে, ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসিফ মুনির আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে একটা বিষয় খুব বেশি স্পষ্ট যে যেখানে যতটুকু অসঙ্গতি আমাদের দৃশ্যমান হচ্ছে বা গণমাধ্যমে উঠে আসছে, সেগুলো একদম সঠিকভাবে নিরূপণ করা দরকার। সত্যিকার অর্থেই চক্রের সাথে কারা যুক্ত রয়েছে, তারা কিভাবে এই ধরনের অসাধু চক্রের মাধ্যমে এই একদম আমাদের প্রান্তিক থেকে শুরু করে সেই বিভিন্ন দেশ, যদি মালয়েশিয়ার কথা বলি, সেইখানে নানানভাবে লেনদেনের সাথে তারা জড়িত। এবং আমাদের যারা দেশের বাইরে যায় তারা বাড়তি গুণে যায়। আবার পাশাপাশি এটাও ভাবতে হচ্ছে যে কতটা অদক্ষভাবে তারা যায়, কেন তাদের দক্ষতা বাড়ানো হয় না, কতটা আন্তরিকতা থাকে না সেই জায়গাটাতে, নাকি অন্য কোনো লভ্যাংশের চিন্তা বারবার উঠে আসে। এই ধরনের অসঙ্গতিগুলো দূর করতে পারলে নিঃসন্দেহে রেমিটেন্সের প্রবাহ বাড়ানো যেমন আমাদের জন্য সহজ হবে, আর আমাদের রিজার্ভ নিয়ে এতটা চিন্তার মধ্যে হয়তো পড়তে হবে না। আমরা প্রত্যাশা রাখতেই চাই যে সব কিছু ভালো হোক এই দেশের। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।